2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই আভাস দেন। এ সময় তিনি জানান, ইরানের সাথে আলোচনা চলছে, তাই খুব শিগগিরই একটি ভালো চুক্তি হতে চলেছে। তিনি আরও বলেন, তেহরান চুক্তি করতে আগ্রহী, এমনকি পরমাণু অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দিতেও রাজি আছে ইরান। চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি। যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশের মত বিনিময় অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তবে তেল আবিব ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে বলে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন ট্রাম্প। এমনটাই বলছে মার্কিন সংবাদ মাধ্যম। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চাইছে না, আবার সংলাপও চাইছে না। তিনি বলেন, ইরানের উচিত দেশের জনগণের অধিকার রক্ষায় চূড়ান্ত জবাব দেয়া। দিনভর পাল্টাপাল্টি সংঘাতের পর আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই। তবে ইরান ও লেবানন ইস্যুতে তেল আবিব বাড়াবাড়ি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এর আগে দুপুরে ইসরায়েলের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায় তেহরান। তাদের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার প্রতিশোধে এই পাল্টা আঘাত চালায় আইআরজিসি। জবাবে ইরানের তাবরিজের একটি সেনাঘাঁটি ও তেহরানে বড় হামলা করে তেল আবিব। ওরিসুল ইসলামের রিপোর্ট। সোমবার দিনভর দফায় দফায় পাল্টাপাল্টি আক্রমণ চালায় ইরান ও ইসরায়েলি বাহিনী। সবশেষ দুপুরে ইসরায়েলে আক্রমণের পর হঠাৎ হামলা বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। তবে লেবানন ও ইরানে তেল আবিব হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তাই তাদের মূল লক্ষ্য। এ সময় তিনি বলেন, একটি দেশের মূল শক্তির দুটি অংশ, প্রতিরক্ষা ও কূটনীতি। ইরান যুদ্ধের মাঠ কিংবা আলোচনার টেবিল কোনোটিই ছাড়তে রাজি নয়। এর আগে ইসরায়েলের হাইফার একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। তাদের দাবি, তেহরানের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার প্রতিশোধ নিতেই এই আঘাত করেছে তারা। জবাবে ইরানের তাবরিজের একটি সেনাঘাঁটি ও তেহরানে বড় হামলা চালিয়েছে তেল আবিব। যদিও তা প্রতিহত করার দাবি করেছে ইরান। তবে এসব ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এছাড়া ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইসরায়েলে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বিস্ফোরণের শব্দ শোনা গেছে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতেও। এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। এ সময় উভয় পক্ষের মধ্যকার এই সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলছে। কোনো ভুল সিদ্ধান্ত সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান ট্রাম্প। ওরিসুল ইসলাম, ৭১। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে অপারেশন নাসর চালিয়েছে ইরান। ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফে হামলা চালানো হয়েছে। হামলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই দেশের মানুষই। দেশের স্বার্থে যে কোনো হামলার পক্ষে ইরানিরা, আর ইরানে অভিযান চাইলেও নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুদ্ধবিরতি শর্তেও লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বারবার সতর্কতাতেও তেল আবিবের যখন হুঁশ ফেরেনি, তখন আগ্রাসনের প্রতিশোধ নিতে অপারেশন নাসর শুরু করেছে আইআরজিসি। পাল্টা হামলা চালিয়েছে তেল আবিবও। তাই তো আবারও উত্তাল উপসাগরীয় অঞ্চল। ইসরায়েলে চালানো ইরানের হামলায় সমর্থন জানিয়েছে ইরানিরা। দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্তে পাশে থাকার অঙ্গীকার জানান ইরানের নাগরিকরা। আমরা এমন কিছুর অপেক্ষায় ছিলাম। ইসরায়েল যা কিছু করেছে লেবানন এবং ইরানে তা অমানবিক। আমরা ইরানের সর্বোচ্চ নেতার যে কোনো সিদ্ধান্তে তার পাশে আছি। ইসরায়েল বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একেবারে প্রথম দিন থেকেই ইরানের উচিত হামলা অব্যাহত রাখা, যতদিন না শত্রুরা তাদের নিজেদের করুণ পরিণতিতে পৌঁছায়। মার্কিন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছেন এক নারী। জানান, মিসাইলের আঘাতে কিভাবে মুহূর্তেই চূর্ণ হয়েছে স্বপ্নে গড়া বাড়ি।
পাঁচতলা একটি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভবনটির আর কিছুই অবশিষ্ট নেই। তবে ভবন হারানোই আমাদের সবচেয়ে বড় ক্ষতি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দেশ এখনো টিকে আছে। আমরা আবারও ঘুরে দাঁড়াবো, সবকিছু গড়ে তুলব। ইরানের হামলায় ইসরায়েলিরা ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। আতঙ্কিত ইসরায়েলিরা চান ইরানে হামলা চালিয়ে যেতে। এ সময় তারা জানান যুদ্ধ বন্ধ নিয়ে যে কোনো সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে, যুক্তরাষ্ট্রকে নয়। আমার মতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এটাই সঠিক সময়। দীর্ঘদিন অপেক্ষা, সংঘাত ও যুদ্ধবিরতির পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইসরায়েলেরই হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের নয়। আমি বিশ্বাস করি আঞ্চলিক সংকটের স্থায়ী সমাধান হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। আমরা শুধু একটি নিরাপদ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবন চাই। পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আর হুমকিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত, আর সংঘাতের কারণে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষদেরই। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সাথে বর্তমানে যারা দেশটিতে অবস্থান করছেন তাদের দ্রুত সম্ভব সব ধরনের পরিবহন ব্যবহার করে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে। গত রবিবার রাত থেকে পাল্টে ইরান ইসরায়েলি হামলা চালানোয় নিরাপত্তা উদ্বেগ বাড়ার পরিপ্রেক্ষিতে দূতাবাস তাদের পূর্বের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে এবং ভারতীয় নাগরিকদের নিজেদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেয়। এই নির্দেশনা ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, যার মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী এবং পর্যটকরা রয়েছেন। যুদ্ধের দীর্ঘ ছায়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের পর্যটন শিল্প। একসময় বিশ্বের নানা প্রান্তের পর্যটকে মুখর থাকা ঐতিহাসিক শহর, জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো এখন অনেকটাই নিস্তব্ধ। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঐতিহ্যবাহী স্থাপনা, বন্ধ হয়ে গেছে বহু পর্যটন সেবা, আর অনিশ্চয়তা পড়েছে এই খাতের সাথে জড়িত হাজারো মানুষ। পর্যটন খাত ঘুরে দাঁড়াতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পর্যটকদের আস্থা ফিরিয়ে আনা। বিস্তারিত রিপোর্টে। পারস্য সভ্যতার হাজার বছরের ইতিহাস, রাজপ্রাসাদ, জাদুঘর আর অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য ছিল ইরান। প্রতি বছর লাখো বিদেশি পর্যটকের পদচারণায় মুখর থাকত দেশটির বিভিন্ন শহর। কিন্তু যুদ্ধ সেই চেনা দৃশ্য বদলে দিয়েছে। সংঘাতের কারণে বন্ধ হয়ে যায় জাদুঘর, স্থগিত হয় বিমান চলাচল, আর হঠাৎ করেই হারিয়ে যায় বিদেশি পর্যটকদের উপস্থিতি। যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু অর্থনীতিতে নয়, আঘাত এনেছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ভাণ্ডারেও। সরকারি হিসাব বলছে দেশের বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ১৬৪টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গোলস্থান মিউজিয়াম ও সাদাবাদ প্রাসাদও রয়েছে। এছাড়া ১১টি প্রদেশে ৬২টি ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যুদ্ধের কারণে ঐতিহ্যবাহী স্থাপনার ক্ষতির পাশাপাশি থমকে গেছে পুরো পর্যটন খাতের অর্থনৈতিক চাকা। পর্যটক না থাকায় হোটেলগুলো প্রায় খালি, বন্ধ হয়ে গেছে অনেক ট্যুর কার্যক্রম। আয়ের প্রধান উৎস হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ট্যুর গাইড ও ভ্রমণ সংশ্লিষ্ট কর্মীরা। হোটেলগুলোর বুকিং হার কমে গেছে, ট্রাভেল এজেন্সিগুলো ট্যুর বাতিল করেছে, স্থানীয় গাইডরা বেকার হয়ে পড়েছেন। আর কয়দিন পর আমরা কিভাবে চলবো জানি না। যুদ্ধের সময় দীর্ঘদিন বন্ধ ছিল ইরানের আকাশসীমা। পরে চালু হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। দেশটির প্রধান পর্যটন শহর ইস্পাহান এবং সিরাজে আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় পর্যটন পুনরুদ্ধারের পথ আরও কঠিন হয়ে উঠেছে। একসময় পর্যটকদের কোলাহলে মুখর থাকা ইরানের ঐতিহাসিক নগরীগুলো এখন পুনরুদ্ধারের অপেক্ষায়। তবে পর্যটন সংশ্লিষ্টদের মতে ধ্বংস হওয়া স্থাপনা পুনর্নির্মাণ সম্ভব হলেও হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই আস্থা ফিরে এলেই হয়তো আবার প্রাণ ফিরে পাবে ইরানের পর্যটন শিল্প। চৈতি সরোয়ার, ৭১। ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি রুট লোহিত সাগরে। এবার ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর পর লোহিত সাগরেও অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ, জাহাজ চলাচল এবং বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। আবার মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল সংঘাতে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই ঘোষণায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। লোহিত সাগরে বিশেষ করে বাব আল মান্দাব খোলা রয়েছে। ইতিমধ্যেই ইরানের হরমুজ প্রণালী বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব তাদের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে সরিয়ে নিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই রুট। তবে বিশ্লেষকদের আশঙ্কা, হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ বা বন্দর লক্ষ্য করে হামলা শুরু করে তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা হুতিদের প্রথম পদক্ষেপ। উত্তেজনা বাড়লে ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়া অন্যান্য জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব ধরনের নৌযান চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লোহিত সাগরে ইসরায়েলি শত্রুপক্ষের সব নৌ চলাচলকে তাদের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এর আগে গাজা যুদ্ধ চলাকালে হুতিদের হামলার কারণে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি লোহিত সাগরের পরিবর্তে আফ্রিকা ঘুরে দীর্ঘ ও ব্যয়বহুল পথ ব্যবহার করতে বাধ্য হয়েছিল। এতে পরিবহন ব্যয় ও পণ্যের দাম উভয়ে বেড়ে যায়। 1990-এর দশকে উত্তর ইয়েমেনে রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করা হুতিরা বর্তমানে ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্যতম অংশ হিসেবে পরিচিত। যদিও তারা নিজেদের ইরানের সরাসরি প্রতিনিধি বলে অস্বীকার করে, তবে যুক্তরাষ্ট্রের দাবি ইরান হুতিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। এদিকে হিজবুল্লাহ ও ইরাক ভিত্তিক ইরানপন্থী গোষ্ঠীগুলো সংঘাতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়লেও হুতিরা এখন পর্যন্ত তুলনামূলক সংযত অবস্থানে রয়েছে। তবে গোষ্ঠীটির নেতা আবদুল্লাহ মালিক আল হুতি সতর্ক করেছেন, পরিস্থিতি দাবি করলে যে কোনো সময় তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। নাহিদা রিন্থি, একাত্তর। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। আহত হয়েছেন 200 জনের বেশি মানুষ। সোমবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর প্রায় 1 মিটার উচ্চতার সুনামি ঢেউ কাছাকাছি উপকূলে আছড়ে পড়ে। সুনামির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় জেনারেল সান্তোস শহর। সারাঙ্গানি প্রদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত 13 জন গ্রামবাসী নিহত হন। এছাড়া প্রদেশের বিভিন্ন স্থানে আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব ফিলিপাইনের বাইরে ইন্দোনেশিয়া, পালাও এবং দক্ষিণ জাপান পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শি জিনপিং ও কিম জং উন। সোমবার পিয়ংইয়ংয়ে বৈঠককালে একথা জানান তারা। বৈঠকে শি জিনপিং বলেন, চীন উত্তর কোরিয়ার সম্পর্ককে এগিয়ে নিতে প্রস্তুত বেইজিং। এ সময় কিম বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন দুই দেশের সম্পর্ক অটুট থাকবে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে তাদের এই ঘনিষ্ঠতা আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন বার্তা দিচ্ছে। 7 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার উত্তর কোরিয়া পৌঁছান শি জিনপিং। 9 জুন সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন হলো। লোকসভার 28 জন তৃণমূল সংসদ সদস্যের মধ্যে 20 জনই মমতাকে ছেড়েছেন। তারা যোগ দিতে চাইছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই উদ্যোগ নিয়েছে তারা। এরই মধ্যে তারা একটি চিঠিও পাঠিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লাকে। অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সদস্যদের মধ্যেও। 13 জন সাংসদদের মধ্যে অন্তত 8 জন দলের কার্যক্রমে অসন্তুষ্ট। ইতোমধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন সুখেন্দু শেখর রায়। একই সাথে তিনি দলের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন। এই রাজনৈতিক তৎপরতা এমন সময় হলো যখন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে অবস্থান করছেন।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের এজেকে রাওয়ালকোটে রবিবার পুলিশ ও সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি সমর্থকদের সংঘর্ষে অন্তত 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 23 জন পুলিশ সদস্য। স্থানীয় সময় সোমবার এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। এজেকে পুলিশের মহাপরিদর্শক লিয়াকত আলী মালিক জানিয়েছেন, সংঘর্ষে আটক করা হয়েছে 30 জনকে। আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে গত কয়েকদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এর আগে গত শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 4 জন সদস্য নিহত হন। এবং এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।